হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স বাই সন্তু স্যার। তো ডে 4 পার্ট 2 ভিডিও আজকে আমরা ক্লাস করাচ্ছি। ওকে, তো একটা কথা বলি, আমি আজকে আমার অফলাইন ব্যাচে একটা এক্সাম নিয়েছি 30 মার্কসের। তো সেই এক্সামে যে কোশ্চেনগুলো আমি দিয়েছিলাম সেই কোশ্চেনগুলো তোমাদের এখানে সলভ করাবো। ঠিক আছে, ইউনিট 1 আর ইউনিট 2 থেকে কিছু কোশ্চেন করেছিলাম, 30টা কোশ্চেনের একটা এক্সাম নিয়েছিলাম। তো সেই কোশ্চেনগুলো আমি এখানে সলভ করাবো, খুব ভালো করে দেখবে। আর হ্যাঁ, আগের ভিডিওতে আমরা র্যাপিড টেস্ট থেকে ইউনিট 2 এর কিছু কোশ্চেন সলভ করেছি, 17টা মতো আমার মনে আছে। তারপর থেকে আমি নেক্সট ভিডিওতে আবার কোশ্চেন নিয়ে আসবো, তো এটা ভালো করে দেখবে। পরপর যে ভিডিওগুলো আমি সলভ করিয়ে যাচ্ছি, সলভ করে যাও, চিন্তা ভাবনা না করে জাস্ট সলভ করো, খাতায় প্র্যাকটিস করো আর লিখে রাখো ফর্মুলা বুকে। ওকে, আরেকটা কথা বলি, আমি দেখবে একটা শর্টস আপলোড করেছি, সেখানে বলেছি যে রায়মার্টিন কোশ্চেন ব্যাংক তোমরা যদি একান্তই কেউ সলভ করতে থাকো, কারণ দেখো ওখানে প্রচুর কোশ্চেন আছে, প্রচুর। মানে আমি বারবার বলেছি সব কোশ্চেন ইম্পর্টেন্ট আমি মানছি, কিন্তু একই টাইপের কোশ্চেন অনেকবার আছে, 200-250টা করে কোশ্চেন আছে পার চ্যাপ্টার। তো আমি কমপ্লিট করাতে পারবো না, সেই জন্য আমার যেগুলো মনে হচ্ছে যে এই টাইপের কোশ্চেনগুলো বেশি করে সলভ করা দরকার, এগুলো এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন, আমি কিন্তু তোমাদেরকে সেইগুলোই সলভ করাচ্ছি। বুঝতে পেরেছো কি বললাম? তো যদি কারো আটকে যায় রায়মার্টিন থেকে কিছু, সেটা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে, আমি পরের ভিডিওগুলোতে করিয়ে দেবো। ওকে, ইভেন হ্যাঁ, নামটা কিন্তু পাঠাবে, ঠিক আছে? যে কোশ্চেন পাঠাচ্ছ সে নামটাও পাঠাবে। তো চলো দেখা যাক আজকের ফার্স্ট কোশ্চেন কি বলছে। আচ্ছা, প্রথম কোশ্চেন কি ছিল? ও পিডিএফ দিয়েছি না, এক মিনিট, পিডিএফ নাম আছে এটা। তিরিশটা কোশ্চেন আছে, দেখো, আশা করি বুঝতে পারবে। পরপর বলে দিই, এই 30টা কোশ্চেন থেকে আমি আজকে এক্সাম নিয়েছি, হ্যাঁ, আমার অফলাইন ব্যাচে। দেখো কি বলছে, একটি সমান্তরাল পাত ধারকের দুটি পাতের মধ্যবর্তী স্থানে একটা পরাবৈদ্যুতিক স্ল্যাব রাখা আছে। ধারকটিকে একটি কোষ দ্বারা আহিত করা হলো এবং তারপর কোষটি থেকে ধারকটি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলো। এই অবস্থায় স্ল্যাবটিকে বাইরে বের করে আনা হলে কি হবে? কিছুই না, বলছে কি একটা সমান্তরাল পাত ধারক ছিল, এটাকে আহিত করা হয়েছে, বেশ। তারপরে সেখানে একটা পরাবৈদ্যুতিক স্ল্যাব রাখা হয়েছে, বেশ। পরাবৈদ্যুতিক স্ল্যাব আমি এখানে একটা রেখে দিয়েছি, খুব ভালো কথা। পরাবৈদ্যুতিক স্ল্যাব রাখলে কি হয় আমরা জানি, ধারকত্ব বেড়ে যায়, বেশ বেশ। এবার কি হবে, এবং তারপর কোষটি থেকে ধারকটি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলো এবং এই অবস্থায় স্ল্যাবটিকে বাইরে বের করে আনা হলো। স্ল্যাব যদি তুমি বাইরে বের করে নিয়ে চলে আসো না, তুমি তো চার্জ করে দিয়েছো, চার্জ করে দিয়েছো মানে এখানে কিউ কিন্তু কনস্ট্যান্ট হয়ে গেল। এবার আমরা জানি কিউ সমান সিভি, ভি সমান কিউ বাই সি। বলো ক্লিয়ার কিনা? ঠিক আছে, এবার দেখো, যখন তুমি কিউটা কিন্তু কনস্ট্যান্ট, যখন এইটাকে আউট করে দেবে, যখন তুমি এটাকে আউট করে দেবে, তখন সি কিন্তু কমে যাচ্ছে, আর সি কমে যাওয়া মানে ভি বেড়ে যাওয়া। তাহলে বিভব প্রভেদ কি হবে? বিভব প্রভেদ বেড়ে যাবে, কারণ সি কনস্ট্যান্ট হয়ে গিয়েছে। তাহলে ধারকের সাপেক্ষে বিভব প্রভেদ বৃদ্ধি পাবে। দেখো, ধারকের সাপেক্ষে বিভব প্রভেদ বৃদ্ধি পাবে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন, চলো কি বলছে দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে, একটি গোলীয় তরল ফোঁটা ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড, এটির বিভাজন ঘটে সমান ব্যাসার্ধের 8টি ফোঁটা সৃষ্টি হলো, প্রতিটি ফোঁটার ধারকত্ব কি হবে? খুব ভালো করে বুঝতে হবে কোশ্চেনটা। একটি গোলীয় তরল ফোঁটা ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড। ওকে, তাহলে আমি বলতে পারি কি, যে সি সমান 1 মাইক্রোফ্যারাড। আচ্ছা, আমরা জানি যে সি ইকুয়ালস টু বা সি ভ্যারিজ অ্যাজ আর। যখন 8টি ফোঁটা তৈরি হয়েছে না, মনে রাখবে, যখন কোনো গোলক ভেঙে গিয়ে কত গোটা খণ্ডে বিভক্ত হবে, তখন তার ফর্মুলা হচ্ছে, ওই যে বিভক্ত হওয়ার খণ্ডটার ব্যাসার্ধ আর বড়টার ব্যাসার্ধের মধ্যে একটা রিলেশন আছে, তার ফর্মুলাটা হচ্ছে দেখো, আর ইকুয়াল টু এন টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর। এইটা ছোট গোলক, এটা বড় গোলক। এনটা কি, যতগুলো গোলক আছে ততগুলো। তাহলে এন এখানে 8 আছে, 8 টু দি পাওয়ার 1/3 মানে 2, তাহলে 2r। তাহলে আর ইজ ইকুয়ালস টু আর বাই 2, আর ইজ ইকুয়ালস টু আর বাই 2। তাহলে আর বাই 2 যদি হয়, তাহলে এখানে কিন্তু আমি বারবার বলেছি সি ভ্যারিজ অ্যাজ আর। ঠিক আছে, আবার যদি তুমি সিজিএস পদ্ধতি দেখো, তাহলে সি ইকুয়ালস টু আর হয়। আমি তাও বলে দিচ্ছি, সিজিএস পদ্ধতিতে সি ইকুয়াল টু আর, আর এসআই পদ্ধতিতে সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট ইন্টু আর। ঠিক আছে, তাহলে ভাই আর যদি আর বাই 2 হয়ে যায়, তাহলে সিও কত হয়ে যাবে? সি ড্যাশ হয়ে যাবে সি বাই 2, তাহলে ছিল 1 হয়ে যাবে হাফ মাইক্রোফ্যারাড। বলো ক্লিয়ার? তাহলে অ্যান্সার হয়ে যাবে হাফ মাইক্রোফ্যারাড। বলো ক্লিয়ার কিনা? আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফটা শেয়ার করে দেবো, কোনো চিন্তার কারণ নেই, ভালো করে সলভ করো।
কি বলছি সেগুলো একটুখানি খেয়াল করো, একটুখানি বুঝো, ঠিক আছে জিনিসগুলো। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, চারটি সমান ধারকত্ব বিশিষ্ট ধারক শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে তুল্য ধারকত্ব হয় C1 বেশ, এবং সমান্তরালে যুক্ত থাকলে তুল্য ধারকত্ব হয় C2। তাহলে C1/C2 অনুপাত কি হবে? খুব ভালো করে দেখবে কোশ্চেনটা। দেখো সব কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, HS 2022 কাউন্সিল মক টেস্ট সব প্রিভিয়াস ইয়ার থেকে তুলেছি, ঠিক আছে, একটাও ভুং ভাং কোশ্চেন কিন্তু নিয়ে আসেনি, ঠিক আছে। তাই বলছি ভালো করে প্র্যাকটিস করো, যেগুলো আমি বারবার করে সলভ করাচ্ছি। চারটি সমান ধারকত্ব বিশিষ্ট আমি যদি প্রত্যেকটাকে সি ধরে নিই, তাহলে শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে সেটা C1 হবে C/4, আর সমান্তরালে যুক্ত থাকলে হবে 4C। দিয়ে বলছে যে C1/C2 কত হবে, তাহলে C/4 ইন্টু 1/4C, তাহলে সি কেটে গেল, তাহলে 1:16, ব্যাস হয়ে গেল অ্যান্সার 1:16। বলো ক্লিয়ার কিনা? কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো, বলছে প্রদত্ত চিত্রে প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল A, তাহলে সিস্টেমটি তুল্য ধারকত্ব কি হবে? দেখো এই কোশ্চেনটাতে একটা টুইস্ট আছে, কোশ্চেনটা বিভিন্ন ভাবে দেওয়া যেতে পারে। এখানে যেটা দেওয়া আছে দেখো, এইটা একটা গ্যাপ, এইটা একটা গ্যাপ, এইটা একটা গ্যাপ, দেখো খুব ভালো করে বুঝবে। দেখো তিনটে গ্যাপ আছে, হ্যাঁ, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, কিন্তু না এই দুটো একই জায়গা থেকে বেরিয়েছে, তাহলে এদের বিভবটা তো সেম, তাহলে কোনো বিভব পার্থক্য নাই, তাহলে ধারকত্বও নাই, তাহলে এইটার জন্য কোনো ধারকত্ব থাকবে না, এইটা ফলস, কারণ একই বিভব থাকবে এইটুকুর জন্য আর এইটুকুর জন্য। তাহলে এরা কিসে আছে? এরা সমান্তরাল সমবায়ে আছে, এরা সমান্তরাল সমবায়ে আছে। কটা আছে? দুটো আছে, তাহলে এটা হয়ে যাবে 2C। স্যার সি মানে কত? সি মানে এপসাইলন নট A/D, সমান্তরাল পাত ধারকের ধারকত্বের ফর্মুলা। ধারকত্ব ওয়ান শট করিয়ে দিয়েছি, না বুঝতে পারলে দেখে নাও, এপসাইলন নট A/D। তাহলে এটা কি হবে? এটা হবে 2 এপসাইলন নট A/D সমান্তরালে। তাহলে অ্যান্সার দেখে নেবো 2 এপসাইলন নট A/D। বলো, আশা করি ক্লিয়ার। 2 এপসাইলন নট A/D। দেখো এবার 3 এপসাইলন নট A/D, এইটারও একটার অ্যান্সার হয়, সেটা আমি একটুখানি বলি। যদি এইটাকে ঠিক আমি এরকম করে সাজাতাম না, ঠিক আছে, তাহলে এইটার আবার অ্যান্সার হতো 3 এপসাইলন নট A/D। কারণ দেখো ডিফারেন্ট পাথ, ডিফারেন্ট পাথ, ডিফারেন্ট পাথ, এইটা এ, এইটা বি, দেখো বিভব প্রভেদ আলাদা, বিভব প্রভেদ আলাদা, বিভব প্রভেদ আলাদা, তাহলে এইটা কিন্তু হয়ে যাবে 3 এপসাইলন নট A/D। মনে রাখো, ঠিক আছে, খুব কনফিউজিং ম্যাটার এটা, হ্যাঁ। তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বলছে কোয়েশ্চেন নাম্বার 5, C1 ধারকত্বের একটি ধারককে, C1 ধারকত্বের একটি ধারককে ভি বিভাবে আহিত করে C2 ধারকত্বের একটি অনাহিত ধারকের সঙ্গে সমান্তরালে যুক্ত করা হলো। প্রতিটি ধারকের দুই প্রান্তের অন্তিম বিভব প্রভেদ কি হবে? কি করে করবো স্যার? দেখো সি ইকুয়াল টু, সিটা হচ্ছে কমন পোটেনশিয়াল, মনে রাখবে, সরি ওহো ভি, ভি হচ্ছে কমন পোটেনশিয়াল। যখনই তুমি দুটো ধারককে একটা তার দিয়ে যুক্ত করে দেবে না, বা সমান্তরালে যুক্ত করে দেবে, তখন সাধারণ বিভব নির্ণয় করতে হবে। জানো একটা জিনিস মনে রাখবে, এই একটা গোলক, এই একটা গোলক, এখানে আধান আছে, এখানে আধান আছে, যখনই তুমি এদেরকে যুক্ত করে দেবে না, তখন এরও বিভব ভি, এরও বিভব ভি, দুটোই কিন্তু বিভব ভি হয়ে যাবে। ওকে, তাহলে এর ফর্মুলা কি? C1V1 প্লাস C2V2 বাই V1, সরি C1 প্লাস C2, এইটা হচ্ছে সাধারণ বিভব ভি এর ফর্মুলা। তাহলে স্যার এখানে কি লিখবো? দেখো কি বলেছে, C1 ধারকটিকে একটি ধারককে ভি বিভাবে আহিত করা হলো, আর C2 কে অনাহিত ধারকের সঙ্গে যুক্ত করা হলো। তার মানে আমি এটাকে লিখবো C1 ইন্টু ভি, আর অনাহিত মানে C2 ইন্টু 0 বাই C1 প্লাস C2। তাহলে অ্যান্সার হয়ে যাবে C1V বাই C1 প্লাস C2। ডান, ব্যাস হয়ে গেল। তাহলে এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে। দেখো আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। চলো এবার কোশ্চেন নাম্বার 6, খুব ভালো করে পড়ো তোমরা কোশ্চেনটা, ঠিক আছে, খুব ভালো করে পড়ো, নিজের অ্যান্সার করার চেষ্টা করো। কি বলছে? কিউ আধান এবং সি ধারকত্ব বিশিষ্ট 64টি জলকণা, ওকে, 64টি জলকণা মিলিত হয়ে একটি বড় জলকণা তৈরি করলো। তাহলে বড় জলকণাটির আধান এবং ধারকত্ব কি হবে? ভাই 64টি জলকণা যদি মিলিত হয়ে যায়, তাহলে আধান হবে 64 কিউ, তাহলে 64 কিউ অ্যান্সার হবেই। তাহলে এইটা কাটা, এইটা কাটা, বেশ। আর বড় জলকণাটির ধারকত্ব কি হবে? দেখো একটা কথা বলি, গোলক যদি, মানে যদি গোলক থাকে, যদি ভেঙে যায়, জোড়া লেগে যায়, ধারকত্ব সি তো ভাই থাকবে না, এটুকু শিওর।
এটাতে ধারকত্ব সি সি আছে, তাহলে এটা হবে না, এইটা অ্যান্সার হবে। আমি যদি নাও বুঝতে পারি অ্যান্সার করে দিয়ে চলে আসতে পারবো। এই দেখো এইচএস 2018 ওই কোশ্চেনটা এসেছিল। তাহলে কি হবে, কি করে করবো এটা, কিছুই না, আমি তোমাকে এক্ষুনি শিখিয়ে দিয়েছি। 64টা যদি হয় তাহলে আমি আর কত লিখবো, 64 টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর, তাহলে 4r। বলো ক্লিয়ার কিনা, হবে? তাহলে এটা যদি এর বড় জলকণাটির আধান ও ধারকত্ব কি হবে? আচ্ছা, তাহলে ছোট জলকণার ধারকত্ব যদি সি হয় তাহলে বড় জলকণাটা কি হবে, 4c, কারণ আমরা জানি আর সমান সি। ব্যাস হয়ে গেল অ্যান্সার। নেক্সট নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে, আর একটু জুম করে দিই, ওকে, এ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের 8টি কৌণিক বিন্দুতে 8টি সমমানের তড়িতাদান কিউ রাখা হলো, তাহলে ঘনকটির কেন্দ্রে বিভব কত হবে? একটা কথা বলো আমাকে, একটা ঘনক যদি আমি দেখি তাহলে ঘনকের কেন্দ্রে বিভব বার করতে হবে, তার মানে আমি তো ভাই এটা শিওর যে ভি ইকুয়াল টু 6 ইন্টু কিউ বাই আর, ভি ইকুয়াল টু 6 ইন্টু কিউ বাই আর। ওকে, কি বললাম, ক্লিয়ার? এবার আটটা কোনটা, আটটা হচ্ছে ঘনকের শীর্ষবিন্দু থেকে কর্ণ পর্যন্ত দূরত্ব। আমি যদি একটা ঘনক আঁকি, এইটা একটা ঘনক, দেখো এটা ঘনক, তাহলে এই ঘনকের এইটা হচ্ছে কি কেন্দ্র, তাহলে কর্ণ থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব কত হবে, কর্ণ থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব কত হবে দেখো, চলো দেখি। এটা তো হাফ কর্ণ তাই না, সরি কেন্দ্র থেকে কর্ণ, তাহলে কেন্দ্র থেকে কর্ণের দূরত্ব মানে তো হাফ কর্ণ, তাহলে হাফ কর্ণ যদি হয় তাহলে ফুল কর্ণ দৈর্ঘ্য কত? ঘনকের কর্ণ হচ্ছে √3 ইন্টু এ, এটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য, এটা ডি ডায়াগোনাল, কিন্তু আমার চাই আর, d/2 অর্ধেক কর্ণ, তাহলে √3 a বাই 2, এইটা হচ্ছে দূরত্ব, তার মানে এইটা হচ্ছে আর। ওকে, তাহলে কত হবে উত্তর দেখা যাক। তাহলে ভি সমান যেটা হবে, তাহলে ভি সমান 1 2 3 4, ও এটা 8 হবে না, কারণ ঘনকের কটা শীর্ষবিন্দু, ঘনকের 8টা শীর্ষবিন্দু, তাহলে এটা 6 না হয়ে 8 হবে, তাহলে 8 ইন্টু, ওকে, কিউ বাই √3 a বাই 2, ব্যাস এইটা √3 a বাই 2, ঠিক আছে? তাহলে 8 দুগুণে 16, তাহলে 16 কিউ বাই √3 a, তাহলে অ্যান্সার হবে 16 কিউ বাই √3 a। দেখো, আশা করি ক্লিয়ার। এটা বহুবার করেছি আর পরীক্ষাতেও বহুবার এসছে, দেখতেই পাচ্ছ। 1 ভোল্ট সমান কত স্ট্যাট ভোল্ট, 1 ভোল্ট সমান 1/300 স্ট্যাট ভোল্ট, বারবার বলেছি, এটা আমার বলার কিছু নেই। চলো নেক্সট কোশ্চেন, চলো দেখো কি বলছে, বলছে 64টি পারদ বিন্দু প্রত্যেকটি 10 ভোল্ট বিভবে আহিত, বেশ, মিলিত হয়ে বড় পারদ বিন্দু গঠিত হলো, তাহলে বড় বিন্দুটির বিভব কত? ডাইরেক্ট ফর্মুলা আছে, মনে রাখতে পারো, ঠিক আছে, বহুবার বলে দিয়েছি। যদি এরকম হয় তাহলে ভি সমান, বড়টার বিভব ভি সমান 2 n টু দি পাওয়ার 2/3 ইন্টু স্মল ভি। এবার n টু দি পাওয়ার মানে কত, 64, তাই 64 টু দি পাওয়ার 2/3 না, 64 তো বলেছে, হ্যাঁ 64 টু দি পাওয়ার 2/3, 64 মানে হচ্ছে 8 এর না 4 এর কিউব, 64 মানে হচ্ছে 4 এর কিউব, তার টু দি পাওয়ার 2/3 ইন্টু ভি, তার মানে 4 স্কোয়ার ভি, তার মানে 16 ইন্টু ভি মানে 10, অর্থাৎ 160 ভোল্ট, তাহলে অ্যান্সার হচ্ছে 160। বলো, আশা করি ক্লিয়ার, ডান। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, চলো ডাইরেক্ট ফর্মুলা, হ্যাঁ। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের ভেতর, আচ্ছা এই কোয়েশ্চেনটা একটু জুম করে দিই, ঠিক আছে দেখো, বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের ভেতর একটি আধান কিউ আছে, ঘনকের 6টি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কি হবে? বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের ভেতরে একটি আধান কিউ আছে, তো ঘনকের 6টি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কি হবে? মানে ঘনকের ভেতরে একটা আধান আছে কিউ, ঘনকের ভেতরে একটা আধান আছে কিউ, ওকে, তাহলে 6টা তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হবে কিউ বাই এপসাইলন নট, আবার কি, আর যদি বলতো একটা তল দিয়ে তাহলে হতো কিউ বাই 6 এপসাইলন নট, যদি বলতো ঘনকের কোণে আছে আধানটা তাহলে একটা ঘনকের মধ্যে দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স কিউ বাই 8 এপসাইলন নট, ব্যাস ডান। তাহলে এখানে উত্তর হবে কিউ বাই এপসাইলন নট। নেক্সট কোয়েশ্চেন, বহুবার করিয়েছি, দুটি অসীম বিস্তৃত সমতলীয় সমান্তরাল পাতে সিগমা তলমাত্রিক ঘনত্বের সমপরিমাণ বিপরীত জাতীয় আধান দেওয়া হলো, পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কি হবে? দেখো, এই একটা পাত, এই একটা পাত, এটা প্লাস আর এটা মাইনাস, তো এইটা ঠিক আছে, এখানে কারেন্ট সোর্স যুক্ত আছে, ঠিক আছে, নো প্রবলেম। এবার আমাকে একটা কথা বলো,
তুমি যদি এখানে একটা পজিটিভ আধান রাখো তাহলে এ কি করবে, বিকর্ষণ, আর এ কি করবে, আকর্ষণ। তো একই দিকে হবে, বারবার বলেছি। তো এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয় সিগমা, কত হয়, সিগমা বাই 2 এপসাইলন নট। এবার দুজনা আছে তো না, দুজনাই একই দিকে বল প্রয়োগ করছে, তাহলে ইন্টু 2, তাহলে 2 সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে অ্যান্সার হয়ে যাবে শুধুমাত্র সিগমা বাই এপসাইলন নট। বলো, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন। তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মাত্রীয় সংকেত কি হবে? দেখো, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের এ কি, পি, পি সমান কিউ ইন্টু 12। তাহলে কিউ মানে কত, কিউ মানে আইটি, আর এলটা এল, তাহলে এলআইটি। এলআইটি কোনটা আছে, বা আইটিএল, ব্যাস হয়ে গেল। আচ্ছা, তড়িৎ প্রাবল্যের এসআই একক কি? তড়িৎ প্রাবল্য মানে আমরা জানি এফ সমান কিউই, তাহলে ই সমান কত, এফ বাই কিউ, তাহলে নিউটন পার কুলম্ব অ্যান্সার, ব্যাস হয়ে গেল, ডান। একটি অর্ধবৃত্তাকার তলের কেন্দ্রবিন্দুতে প্লাস কিউ আধান রাখা হলে তল দ্বারা অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের সংখ্যা কত হবে? অর্ধবৃত্তাকার তলে আছে, যদি পূর্ণ হতো তাহলে কিউ বাই এপসাইলন নট, তার অর্ধবৃত্ত মানে কিউ বাই 2 এপসাইলন নট, ব্যাস, গাউসের ফর্মুলা। ওকে, কোশ্চেন নাম্বার 15 কি বলছে দেখো, কনসেপচুয়াল কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। 0.05 গ্রাম ভর বিশিষ্ট একটা পিত বল, একটু জুম করে দিই, দেখো 0.05 গ্রাম ভর বিশিষ্ট একটা পিত বল 100 ইএসইউ তড়িৎ আধান বহন করে। এই বলটি ঠিক 10 সেন্টিমিটার উপরে একটি তড়িতাহিত ধাতব বল এমনভাবে রাখা আছে যাতে পিত বলটি সাম্যাবস্থায় থাকে। ধাতব বলটির আধান কত হবে? কোনো ব্যাপারই না, ভালো করে বোঝো কি বলছি। একটা পিত বল আছে, পিত বল এখানে রাখা আছে, তো পিত বলটা কি না, তড়িৎ আধান বলে দিয়েছে, ভর বলে দিয়েছে, এর ঠিক 10 সেমি উপরে একটা তড়িতাহিত ধাতব বল আছে, মানে ঠিক এখানে এই জায়গায় একটা ধাতব বল আছে, ঠিক আছে। তো ভাই এ পড়ছে না নিচের দিকে, এ তো পড়ে যাবে না, দুজনাই তো পড়ে যাবে, পড়ছে না কেন তাহলে? তাহলে নিশ্চয়ই দেখো তারপরে কি বলছে, দেখো যাতে পিত বলটি সাম্যাবস্থায় থাকে, তাহলে ধাতব বলটির আধান কত? তাহলে পিত বলে আছে পজিটিভ আধান, তাহলে নিশ্চয়ই এখানে কি আধান আছে, নেগেটিভ আধান আছে। এ পড়ে যাওয়ার কথা, কারণ নিচের দিকে পৃথিবী এমজি বলে টানছে, কিন্তু এ বেটা এইদিকে আকর্ষণ করছে, তবেই তো ও পড়বে না, ঠিক কি না বলো? তাহলে আমি কি বলবো, যে এটা পড়বে না যদি 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 এম জি সমান কিউ ই হয়, তাহলে কিউটা কত, এম জি বাই ই। দেখো আশা করি ক্লিয়ার, এম জি বাই ই, ঠিক আছে। এবার এখানে ই কিন্তু বলা নেই, ই বের করে নেবো, চাপ কি আছে। ই কি করে বার করব? আমরা জানি ই সমান সিজিএস এ বলা আছে তো কিউ বাই আর স্কোয়ার, তো কিউ তো বলা আছে, কিউ হচ্ছে কি এখানে এর জন্য ওইখানে, তো ই তো বলা আছে 100, ঠিক আছে, কিউ বলা আছে 100, 100 আর 10 সেন্টিমিটার উপরে, তার মানে সেটাও 100 মানে 1, ঠিক আছে। ই বের করে নিলাম, চলো তাহলে এম কত, এম হচ্ছে 0.05, তাহলে 5/100, ঠিক আছে। জি কত, জি হচ্ছে কি আমি 10 নিয়ে নিলাম, ওকে বেশ। আর ই কত, ই হচ্ছে 1, ওকে ই হচ্ছে 1, বেশ। তাহলে 10 10 এ 100, আচ্ছা কি ব্যাপার, কিছু একটা গন্ডগোল তো হচ্ছে। ও হো, জিটা 10 ধরলে তো হবে না, এক্সট্রিমলি সরি, এটা 980 ধরতে হবে, কারণ এটা সিজিএসে আছে, বুঝতে পেরেছ, 980, নাহলে এটা হবে না। দেখো আশা করি ক্লিয়ার, এইটা 100 আছে, 100, এটা 1 বেরিয়েছে, আর এখানে আর কি আছে, আমি এমজি বাই ই লিখেছি, ই তো 1 বেরিয়েছে, আর এই 100টা 5-এর জন্য এসছে, ঠিক আছে বেশ। তাহলে 5 20 100, 0 0 কাটলো, আর এটা 49, তাহলে 49 ইএসইউ। এবার তুমি বলবে স্যার পজিটিভ না নেগেটিভ, সেটা আমি আগেই বলে দিয়েছি, পিত বল যদি পজিটিভ হয় তাহলে একে নেগেটিভ হতেই হবে, আমি আগেই বুঝিয়ে দিয়েছি, তাহলে কোনো ব্যাপারই না। তাহলে অ্যান্সার কত হবে, -49 ইএসইউ, ঠিক আছে, -49 ইএসইউ। দেখো আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। দেখো কি বলছে, কোশ্চেন নাম্বার 16। এমই ভরবিশিষ্ট একটি ইলেকট্রন প্রাথমিকভাবে স্থির অবস্থায় আছে, টি1 সময়ে ইলেকট্রনটি একটি সুষম তড়িৎ ক্ষেত্রে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। প্রাথমিকভাবে স্থির অবস্থায় থাকা এমপি ভরবিশিষ্ট একটি প্রোটন টি2 সময়ে ওই সুষম তড়িৎ ক্ষেত্রে সমান দূরত্ব অতিক্রম করে। অভিকর্ষের প্রভাব উপেক্ষণীয় হলে
T2/T1 কি হবে? একদম সিম্পল কোয়েশ্চেন, আমি সহজ ভাষায় বুঝিয়ে দিই। কোনো এক জায়গায় তড়িৎ ক্ষেত্র কাজ করছে, সেখানে একটা ইলেকট্রন গিয়ে এন্টার মেরেছে। যখনই গিয়ে ঢুকে যাবে সঙ্গে সঙ্গে ওকে তো ছুটিয়ে নিয়ে যাবে, ঠিক আছে? তো ওকে, কারণ F=QE, ওর ওপর বল প্রয়োগ হবে, ওকে কিছু দূরত্ব নিয়ে যাবে। সেই দূরত্বটা কত আগে বের করো। তোমাকে দূরত্ব বের করতে গেলে আগে লাগবে, আমরা জানি F=QE, আবার নিউটন বলছে ভাই QE=ma। তাহলে আমি কি বলবো যে ই ই ইকুয়াল টু ma। তাহলে a ইকুয়াল টু কি হবে? এটা ই বাই mi, কারণ ইলেকট্রনের জন্য নিলাম। আবার প্রোটনের জন্য যখন তুমি নেবে সেই একই তো আধান ইকুয়াল টু mp/a। এটাকে a1 নাও, এটাকে a2 নিলাম, তাহলে a2 সমান e/mp। বলো, আই থিঙ্ক দ্যাট ক্লিয়ার। ওকে, এবার আমরা জানি যে s ইকুয়ালস টু কিন্তু ut প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ তো জিরো, তাহলে হাফ a t1 স্কোয়ার, মানে টি স্কোয়ার, জেনারেলি টি স্কোয়ার। এবার এখানে একবার বলেছে T1, একবার বলেছে T2, বেশ। তাহলে কিন্তু দূরত্বটা একই, তাহলে আমি এখানে লিখবো দূরত্ব যদি সেম হয় স্যার, তাহলে হাফ a1 T1 স্কোয়ার যা হবে হাফ a2 T2 স্কোয়ার তাই হবে। ভিডিও স্টপ করে কোশ্চেনটা পড়বে ভালো করে, কোশ্চেন না পড়লে কিন্তু বুঝতে পারবে না, কোশ্চেন বারবার রিড করবে। ওকে, তাহলে T1/T2 সমান T1/T2, ওখানে T2/T1 বের করতে দিয়েছে না, তাই লিখবো T2/T1 লিখবো, চাপ কি আছে? T2/T1 তার স্কোয়ার ইকুয়াল টু a1/a2। ভাই এ কত বলে দিয়েছে? এ এখানে আমরা পেয়ে গেছি E/m। তো ই তো কেটে পালিয়ে যাবে, ও তো সেম হবে দুজনের ক্ষেত্রেই, একটা পজিটিভ একটা নেগেটিভ, বাট ম্যাগনিটিউড তো সেম না। তাহলে নিচে আমি রেখেছি ইলেকট্রন, ওপরে রেখেছি প্রোটন, তাহলে এটা কি হবে বলো তো? নিচে যদি ইলেকট্রন থাকে, a1টা কার জন্য নিয়েছি? ইলেকট্রনের জন্য, আর এটা প্রোটনের জন্য। ও তাহলে এটা এমপি উপরে চলে যাবে, mp/me, ব্যাস ডান। তাহলে T2/T1 কত হবে? T2/T1 রুট আন্ডার mp/me, ঠিক আছে? দেখো ভাই নেক্সট কোশ্চেন। ও আস্তে আস্তে, ঠিক আছে, ইজিলি অ্যান্সার হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন। তড়িৎ ফ্লাক্সের এসআই একক কি? তড়িৎ ফ্লাক্স ফাই, ফাই ইকুয়াল টু E.S। এটা মনে রাখবে, কিছুই না, তড়িৎ ফ্লাক্সের এসআই একক হচ্ছে ভোল্ট ইন্টু মিটার, ঠিক আছে? ভোল্ট ইন্টু মিটার। আর যদি বলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তাহলে হবে ভোল্ট পার মিটার। আশা করি ক্লিয়ার। তারপরে দেখো, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রবিন্দুতে কিউ তড়িতাদান রাখা আছে। কিউ এর সাপেক্ষে বৃত্তের চারিদিকে অপর একটি তড়িতাদান কিউকে একবার বহন করে আনতে কৃতকার্য কত হবে? যখনই বলবে কোনো তড়িৎ ক্ষেত্রের অধীনে কোনো কণাকে ঘুরিয়ে আনতে হবে, তাহলে তার কৃতকার্য হবে 0, ঠিক আছে? কারণ তড়িৎ বল কিন্তু সংরক্ষী বল, মনে রাখবে, প্রথম বিন্দু এবং শেষ বিন্দুর উপর ডিপেন্ড করে। কোয়েশ্চেন নাম্বার 19 বহুবার পরীক্ষায় করিয়ে দিয়েছি, মানে কোয়েশ্চেনে সলভ করিয়ে দিয়েছি বহুবার, আমার মুখস্থ হয়ে গেছে, তোমাদেরও অনেকের মুখস্থ হয়ে গেছে। কি বলছে? দুটি সমমানের আধান কিউ এর সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে অপর একটি স্মল কিউ আধান রাখা হলো। তিনটি তড়িতাধান বিশিষ্ট এই ব্যবস্থাটি সাম্যাবস্থায় থাকবে যদি কিউ এর মান হয়, দেখো এই একটা কিউ, এই একটা কিউ, ঠিক আছে? তো এটা কিউ আধান, এটা কিউ আধান, আমি ঠিক মধ্যবিন্দুতে একটা ক্যাপিটাল কিউ আধান রেখে দিয়েছি, ঠিক আছে? তো বলছে কি, যদি সাম্যাবস্থায় থাকে তাহলে এর ওপর ক্রিয়াশীল বল 0, আবার এর ওপর ক্রিয়াশীল বলও 0। দুজনের ওপর ক্রিয়াশীল বল কি হবে? যোগফল 0 হবে, তবেই তো সাম্যাবস্থা, ঠিক কিনা বলো? তাহলে তুমি কি বলবে? দেখুন স্যার, কিউ কিউ আমি ধরে নিলাম এইটা আর এইটা আর, তাহলে কিউ কিউ মানে এদের দুজনের মধ্যে ইন্টারাকশন Q/r² প্লাস কিউ কিউ মানে Q² টু আর তার স্কোয়ার, কারণ এদের মাঝের দূরত্ব কত? মাঝের দূরত্ব হচ্ছে 2 আর তার স্কোয়ার মানে 4r², দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে কিউ আমি কমন নিয়ে বা Q/r² কমন নিয়ে ওইদিকে পাঠিয়ে 0 করে দিলাম। তাহলে কিউ ইকুয়াল টু বা কিউ প্লাস Q/4, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে কিউ ইজ ইকুয়ালস টু মাইনাস Q/4, ব্যাস অ্যান্সার হয়ে গেল। কিউ ইজ ইকুয়ালস টু মাইনাস Q/4। ও আমি এটা উল্টো ধরেছি, এরা বলেছে যে দুই দিকে ক্যাপিটাল কিউ আছে, মাঝখানে স্মল কিউ আছে, আমি দুই দিকে স্মল কিউ রেখেছি, মাঝখানে ক্যাপিটাল কিউ রেখেছি। ওকে, নো প্রবলেম, তাহলে মাইনাস Q/4 অ্যান্সার, ব্যাপারটা একই। বলো ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, আমি যদিও 19 পর্যন্ত কোশ্চেন দিইনি, ওখানে আমি এই ইউনিট 1 থেকে প্রথম 16টা কোশ্চেন দিয়েছিলাম, ঠিক আছে? আমি করিয়ে দিয়েছি অনেকটা, তো মনে রেখো সব কোশ্চেনগুলোই তোমরা সলভ করো। ওকে, এবার ইউনিট
টু এর কোশ্চেনগুলো আমি আগে সলভ করিয়ে দিই। দেখো এবার এখান থেকে দিয়েছিলাম একই ভোল্টেজের জন্য একটি 100 ওয়াট বাল্ব ও একটি 25 ওয়াট বাল্ব ডিজাইন করা হলো। এদের ফিলামেন্টের দৈর্ঘ্য এবং উপাদান একই। 100 ওয়াট বাল্ব বা 25 ওয়াট বাল্বের ফিলামেন্টের ব্যাসের অনুপাত কি হবে? কিছুই না, দুটো ফিলামেন্ট তো ব্যাসের অনুপাত বের করতে হবে। প্রথমে রোধের অনুপাতটাকে বের করো, রোধ পেয়ে গেলেই ব্যাস পেয়ে যাবো, ওরা কোনো চাপ নাই ভাই। দেখো ভাই ডাইরেক্ট R1/R2 করে দাও, ওকে নো প্রবলেম। তো পি বলে দিয়েছে, তো পি বলে দিয়েছে কত 100 ওয়াট, আর একই ভোল্টেজ বলে দিয়েছে, তো ভি তো ভাই কনস্ট্যান্ট হয়ে যাবে, বিকজ উই নো দ্যাট পি ইকুয়াল টু V²/R, এটা আমরা সবাই জানি। তো V² নিয়ে ভেবো না, তুমি ডাইরেক্ট কি লিখবে R1/R2 ইকুয়াল টু, তো আর সমান কি হবে, আর সমান হবে V²/P, তাহলে P2/P1, P2/P1। তো P2 কত, P2 বলে দিয়েছে 25 ওয়াট, ওকে তাহলে 25/100, 25/100 মানে তুমি বলে দিতে পারো 1/4, ঠিক আছে। তো আর ইকুয়াল টু রো এল বাই এ, এল কেটে গেল, কারণ এখানে একটা জিনিস বলে দিয়েছে দৈর্ঘ্য একই উপাদান একই, রো কাটবে এলও কাটবে, আর ইকুয়াল টু রো এল বাই এ যেহেতু, তাহলে আমি এটা বলতে পারি যে এটা ডাইরেক্ট হবে A2/A1। A2/A1 মানে হচ্ছে A2 জায়গায় আমি লিখবো πR2² বাই πR1² দ্যাট ইজ ইকুয়ালস টু 1/4, পাই কাটলো, তাহলে R2/R1 ইকুয়াল টু 1/2, তাহলে 1:2 হচ্ছে অ্যান্সার। বলো, আশা করি ক্লিয়ার হবে, ওকে ডান। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে চিত্রে প্রদর্শিত একটা চিত্র সুন্দর দিয়ে দিয়েছে তোমাদেরকে, ব্যাস বলছে 9 ওহম রোধটিতে ব্যয়িত ক্ষমতা কত হবে। 9 ওহম রোধ মানে হচ্ছে এইটা, তো এখানে ব্যয়িত ক্ষমতা কি হবে। দেখো একটা কথা বলি, বলছে 9 ওহম রোধটিতে ব্যয়িত ক্ষমতা যদি 36 ওয়াট হয়, তাহলে 2 ওহম রোধের সাপেক্ষে বিভব প্রভেদ কি হবে। এইখানে যদি ব্যয়িত ক্ষমতা 36 ওয়াট হয়, আমাকে একটা কথা বল ভাই, যদি 36 ওয়াট হয়ও, এখানে একটা জিনিস তো আমরা জানি যে P সমান IV, এটা আমরা জানি, বেশ তাহলে এইটা বলে দে না 36, ওকে। আই কত, আই তো ভাই আমরা জানি না, রোধ বলে দিয়েছে 9, ও ঠিক আছে, রোধ যদি 9 বলে, আমি এটা I²R বসিয়ে দিই, IV যেমন হয় I²Rও হয়, বা আমি বলতে পারি V²/Rও হয়, ঠিক আছে V²/R। তো চলো না V²/R বসিয়ে দিই, V²/9, তাহলে V² সমান 36 ইন্টু 9, তাহলে ভি সমান কত 6 ইন্টু 3 মানে 18 ভোল্ট, তাহলে এইটুকুতে হচ্ছে 18 ভোল্ট, ওকে বেশ ভালো করে বুঝবে কিন্তু, এইটুকুতে হচ্ছে 18 ভোল্ট। তাহলে ভি সমান IR, তাহলে আপার সার্কিটে কারেন্ট কত, ভি সমান IR মানে I সমান V/R, তাহলে 6 3 18, তাহলে এই দিকে যাচ্ছে 3 অ্যাম্পিয়ার কারেন্ট, আর 9 2 18 মানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট, 3 আর 2 মিলে গেল 5 অ্যাম্পিয়ার এই দিকে আসছে, তাহলে এইটুকুতে কত 5 গণিত 2 সমান 10 ভোল্ট, তাহলে 10 ভোল্ট হচ্ছে এই 2 ওহমের এক ক্রসে বিভব প্রভেদ। বলো, আশা করি ক্লিয়ার। নেক্সট, কোনো একটি তড়িৎ প্রবাহ বহনকারী পরিবাহীর তড়িৎ প্রবাহ ঘনত্ব এবং তড়িৎ ক্ষেত্রের অনুপাতকে কি বলা হয়। আমি ঠিক এই আগের ভিডিওতেই এইটা ডিসকাস করে দিয়েছি, বারবার বলেছিলাম J ইজ ইকুয়ালস টু সিগমা ই, বলেছিলাম কিনা বলো, J ইজ ইকুয়ালস টু সিগমা ই, ওকে তো ওকে J ইজ ইকুয়ালস টু সিগমা ইন্টু ই, বলো হবে কিনা, আশা করি ক্লিয়ার, J ইজ ইকুয়ালস টু সিগমা ই, বেশ তো তাই যদি হয় J ইজ ইকুয়ালস টু সিগমা ই, তাহলে আমাকে বের করতে বলেছে কি J/E, তো J/E সমান সিগমা, ব্যাস হয়ে গেল, তাহলে কি হবে পরিবাহিতাঙ্ক, ব্যাস ডান। একটি আর অভ্যন্তরীণ রোধের তড়িৎ কোষের দুই প্রান্তে আর বহিস্থ রোধ সংযোগ করা হলে যে শর্তে বর্তনীতে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাওয়া যাবে তা হলো, মনে রাখবে একটা সার্কিটে যদি একটা রোধ থাকে আর একটা ব্যাটারি থাকে, সর্বোচ্চ সর্বোচ্চ তড়িৎ প্রবাহ মাত্রা পেতে হলে আর ইকুয়াল টু আর হতে হবে, মানে বাইরের রোধ ইকুয়াল টু আভ্যন্তরীণ রোধ হতে হবে। HS 2022 কোশ্চেনটা এসেছিল, সব ইয়ারের কোশ্চেন দেখতেই পাচ্ছ, উল্টো পাল্টা কোশ্চেন কিন্তু একটাও নিইনি, ওকে। আচ্ছা তারপরে দেখো, বলছে একটি ধাতব তারের দুই প্রান্তে একটি স্থির মানের ভোল্টেজ প্রয়োগ করা হলো, বেশ ভালো কথা। যদি তারটির দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ দুটোই দ্বিগুণ করা হয়, তাহলে তারে উৎপাদিত তাপের হার কি হবে। দেখো তারে উৎপাদিত তাপের হার মানে কি জানো, তাপের হার মানে হচ্ছে জেনারেলি তাপ মানে কত হয় H সমান I²RT, জুল সিটিং ল, তাপের হার মানে H/T, শুধুমাত্র I²R, ব্যাস। আবার আমি এটাও বলতে পারি I²R, বা আমি বলতে পারি V²/R, এটাও হবে।
তার মানে এটা পাওয়ার, আর কিছুই না, পাওয়ার। বেশ, এবার তোমাকে বলছে যে ধাতব তারে দুই প্রান্তে স্থির মানের ভোল্টেজ প্রয়োগ করা হলো, তারটি দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ দুটোই দ্বিগুণ করা হলো, তাহলে উৎপাদিত তাপের হার কি হবে? কোনো ব্যাপারই না। দেখো ভি তো সেম থাকবে না, তাহলে ডাইরেক্ট আমি P1/P2 করে দেবো, তাহলে কি পেয়ে যাব? R2/R1। ব্যাস স্যার, যখন R1টাকে আমি আর রেখে দিই, বাট R2টা স্যার আপনি বলেছেন যে ব্যাসার্ধ দ্বিগুণ আবার দৈর্ঘ্যও দ্বিগুণ করবেন, তাহলে R2 মানে আমি এখানে লিখবো কি হবে? R2 মানে জেনারেলি তো হয় ρL/A, রোটা তো রোই থাকবে, বাট দৈর্ঘ্য দ্বিগুণ করলে 12, আর ব্যাসার্ধ যদি তুমি দ্বিগুণ করো, ব্যাসার্ধ জেনারেলি হয় πr², মানে ক্ষেত্রফল হয়, তো দ্বিগুণ করলে কত হবে? 2 দুগুণে 4, মানে 4πr², তার মানে 4a, 2 2 এ 4, তাহলে 2 ইন্টু ρL/A, তার মানে 2r। ব্যাস ডান। তাহলে এখানে তুমি করে দেবে এটা 2r। আর কেটে দাও না ভাই, তাহলে P1/P2 কত হবে? 2:1। তার মানে আমি বলতে পারি যে P2, যেটা P2 হয়ে যাবে, সেটা হয়ে যাবে P1/2। ডান, ঠিক আছে? P1/2 মানে অর্ধেক। বলো ক্লিয়ার কিনা? P1/2, দেখো আশা করি ক্লিয়ার। ডান, ওকে চলো ভাই নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। আচ্ছা, বলছে বৈদ্যুতিক ফিউজ তার সংকর ধাতু তৈরি হয় কেন? আমরা জানি বৈদ্যুতিক ফিউজ তার সংকর ধাতু তৈরি হয়, তার কারণ ফিউজ তারের গলনাঙ্ক কম হতে হবে। একদম ইজি কোয়েশ্চেন, অন্যান্য উপাদান ধাতুগুলির তুলনায় সংকর ধাতু নিম্ন গলনাঙ্ক। সমদৈর্ঘ্য বিশিষ্ট হিটারের দুটি তারকে শ্রেণী সমবায়ী এবং তারপর সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, এই দুই ক্ষেত্রে উৎপন্ন তাপের অনুপাত কি হবে? দেখো ইজি কোয়েশ্চেন ভাই, ভালো করে বুঝবে। দুটো সমদৈর্ঘ্যের হিটারে তার আছে, একবার শ্রেণীতে যুক্ত করেছো, একবার সমান্তরালে যুক্ত করেছো, তাহলে দুই ক্ষেত্রে তাপের অনুপাত কি হবে? দেখো তাপের অনুপাত মানে তো I²R না, তুমি এর অনুপাতে বের করবে, বাট এটা ইউজ করবে না কেন বলো তো? শ্রেণীতে যখন তুমি ইউজ করছো না, তখন কারেন্ট সেম থাকছে, আর তুমি যখন সমান্তরালে যুক্ত করে দিচ্ছ তখন কারেন্ট কিন্তু পাল্টে যাচ্ছে, বাট ভোল্টেজটা তো সেম থাকছে। এই দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ যা থাকছে, এই দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ তাই থাকছে। তাহলে V²/R ইউজ করো এখানে। এখানে কি ইউজ করবে ভাই? V²/R ইউজ করো। বলো, আই থিঙ্ক দ্যাট ক্লিয়ার। ওকে, তো এখানে দুই ক্ষেত্রে তাপের অনুপাত যেটা হবে, সেটা তুমি ডাইরেক্ট লিখে দিলে, মনে করো P1/P2, ওকে, বা H1/H2, সে একই হবে। তো ভি কেটে চলে গেল, তাহলে R2/R1। ওকে, যখন তুমি দুটো তারকে শ্রেণীতে যুক্ত করলে, আমি সেটাকে ধরলাম R1, তাহলে এটাকে নিলাম 2r, আর যখন সমান্তরালে যুক্ত করলে তখন হয়ে গেল এটা R/2। ব্যাস, তাহলে কত হবে? আর কেটে গেল, তাহলে হবে 1:4, মানে 1/4 আর কি, আর কিছুই না। 1/4 অ্যান্সার হবে ভাই। চলো ওকে, তো ওকে, এই ছিল আজকের ক্লাস। আর কয়েকটা কোয়েশ্চেন আছে, সেটা আমরা নেক্সট ভিডিওতে কভার করবো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি বোঝা গেল। কোথাও কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে জানাবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবে, আমি নেক্সট ভিডিওতে কভার করার চেষ্টা করব। ওকে, চলো বাই।